আজকের গল্পটি নেওয়া হয়েছে মর্গান হাউসেলের লেখা দ্য সাইকোলজি অফ মানি বই থেকে। আমাদের সাথে থাকুন, কারণ আজ যে শিক্ষাগুলো আপনি শুনবেন সেগুলো আপনার সম্পদ সম্পর্কে চিন্তাভাবনা চিরতরে বদলে দিতে পারে। হাই এবং স্বাগতম অডিও স্যারে। আপনি যদি খুঁজে থাকেন সাফল্য, সুখ অথবা আত্মোন্নতির পথ, তাহলে সেটি পাবেন এখানেই। প্রতিটি গল্পের আছে আপনার জীবন পাল্টে দেওয়ার ক্ষমতা। সাথে থাকুন। চলুন শুরু করি। অধ্যায় 1। কেউই পাগল নয়। ভাবুন, দুজন মানুষ, একজন বড় হয়েছেন মহামন্দার সময়, আরেকজন বড় হয়েছেন ৯০-এর দশকের প্রযুক্তি বুমের সময়। তাদের টাকার প্রতি দৃষ্টিভঙ্গি হবে সম্পূর্ণ ভিন্ন। প্রথমজন হয়তো ভয় পেয়ে জমাতে থাকবেন, আর দ্বিতীয়জন সাহসী হয়ে শেয়ার বাজারে ঝুঁকি নেবেন। দুটো আচরণই যুক্তিসঙ্গত, কারণ অর্থনৈতিক সিদ্ধান্তকে গড়ে তোলে ব্যক্তিগত অভিজ্ঞতা। হাউসেল বলেন, কেউই আসলে পাগল নয়, কেবল প্রত্যেকে তাদের জীবনের অভিজ্ঞতার ভিন্ন চোখে বিশ্বকে দেখে। এ কারণেই একই সিদ্ধান্তে দুইজন বুদ্ধিমান মানুষ ভিন্নমত পোষণ করতে পারেন। অধ্যায় 2। ভাগ্য ও ঝুঁকি। বিল গেটস প্রতিভাবান ছিলেন, কিন্তু ভাগ্যও তার পাশে ছিল। তার স্কুল ছিল সেই সময়ের অল্প কয়েকটির মধ্যে একটি, যেখানে কম্পিউটার ছিল। এই সুযোগ তার জীবন বদলে দেয়। অথচ একই স্কুলে তার মেধাবী বন্ধু কেন্ট ইভান্স পর্বতারোহণে দুর্ঘটনায় মারা যান। ভাগ্য গেটসকে তুলেছিল, ঝুঁকি ইভান্সকে কেড়ে নিল। শিক্ষাটি হল, শুধু প্রচেষ্টা দিয়ে সাফল্য বা ব্যর্থতা মাপা যায় না। ভাগ্য ও ঝুঁকি সবসময় ভূমিকা রাখে। তাই নম্র থাকুন এবং ধরে নেবেন না যে সম্পদ শুধুমাত্র নিজের সিদ্ধান্তের ফল। অধ্যায় 3। কখনোই যথেষ্ট নয়। রজত গুপ্ত, 100 মিলিয়নেরও বেশি সম্পত্তির মালিক, সফল ব্যবসায়ী। তবুও তিনি ইনসাইডার ট্রেডিংয়ে জড়ালেন আরও ধনী হতে। কেন? তিনি জানতেন না যথেষ্ট মানে কি। হাউসেলের সতর্কবার্তা, যদি আপনি নিজের যথেষ্ট না বোঝেন, তবে লোভ আপনাকে ধ্বংস করতে পারে। সম্পদ হওয়া উচিত নিরাপত্তা ও স্বাধীনতার হাতিয়ার, অন্যদের সাথে অযথা প্রতিযোগিতার জন্য নয়। অধ্যায় 4। জটিল চক্রবৃদ্ধি। ওয়ারেন বাফেটের সম্পদ $100 বিলিয়ন বেশি। অবাক করা ব্যাপার, তার মধ্যে 81 বিলিয়ন এসেছে 65 বছর বয়সের পর। তিনি শুধু ভালো বিনিয়োগকারী নন, তিনি ধৈর্যশীল। মাত্র 10 বছর বয়সে শুরু করেছিলেন এবং কখনো থামেননি। চক্রবৃদ্ধি কাজ করে গাছ লাগানোর মতো, আসল বৃদ্ধি আসে অনেক বছর পরে। কিন্তু অধিকাংশ মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়। শিক্ষাটি, সম্পদ গড়ার সবচেয়ে বড় শক্তি হল সময়। অধ্যায় 5। ধনী হওয়া বনাম ধনী থাকা। ধনী হতে দরকার সাহস, ঝুঁকি আর আশাবাদ। কিন্তু ধনী থাকতে চাই সতর্কতা, বিনয় আর সংযম। অনেকেই সোনা খুঁজে পায়, কিন্তু ধরে রাখতে পারে না। এটা পাহাড়ে ওঠার মতো, উঠতে লাগে সাহস, কিন্তু উপরে থাকতে লাগে সাবধানতা। সবচেয়ে জরুরি হল ধ্বংস এড়ানো, আত্মবিশ্বাস যতই থাকুক, সবকিছু বাজি রাখবেন না। অধ্যায় 6। টেলস ইউ উইন। বিনিয়োগে সাফল্যের বড় অংশ আসে কয়েকটি বিশাল জয় থেকে। হাজার কোম্পানির মধ্যে মাত্র কয়েকটি, যেমন অ্যাপল, অ্যামাজন বা গুগল, বাজারকে এগিয়ে দেয়। ভেঞ্চার ক্যাপিটালিস্টরা জানেন, তাদের 10টির মধ্যে 9টি ব্যর্থ হয়, কিন্তু একটি সাফল্য সব ক্ষতি পূরণ করে। জীবনের ক্ষেত্রেও একই, কিছু বড় মুহূর্তই অধিকাংশ ফলাফল নির্ধারণ করে। আপনার কাজ হল যথেষ্ট সময় খেলার মধ্যে থাকা, যাতে সেই বিশেষ মুহূর্তগুলো ধরা যায়। অধ্যায় 7। স্বাধীনতা। কল্পনা করুন, ঘুম থেকে উঠে দেখলেন আপনার পুরো দিন আপনার নিয়ন্ত্রণে। কোনো বস নেই, কোনো বাধ্যবাধকতা নেই। এটাই প্রকৃত সম্পদ, আপনি যা চান, যখন চান, যাদের সাথে চান তাই করার স্বাধীনতা। টাকা অনেক কিছু কিনতে পারে, কিন্তু এর সবচেয়ে বড় লাভ হল স্বাধীনতা। একটি সীমার পর বস্তুগত জিনিস খুব কম সুখ আনে। আসল সম্পদ হল নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ। অধ্যায় 8। গাড়ির মানুষ দ্বন্দ্ব। আপনি দেখলেন কেউ বিলাসবহুল গাড়ি চালাচ্ছে, মনে হল কি ধনী মানুষ, কিন্তু বাস্তবে মানুষ প্রশংসা করছে গাড়িটিকে, চালককে নয়। মালিক যে সম্মান আশা করেন, তা পান না। এটিকেই হাউসেল বলেন ম্যান ইন দ্য কার প্যারাডক্স। আমরা ভাবি সম্পদ দেখালে সম্মান পাব, কিন্তু মানুষ খুব একটা পরোয়া করে না। সত্যিকারের সম্মান আসে আচরণ থেকে,
বিলাসিতা থেকে নয়। অধ্যায় 9, সম্পদ হল যা দেখা যায় না। আপনার প্রতিবেশীর নতুন BMW গাড়ি কি প্রমাণ করে তিনি ধনী? না, এটা শুধু বলে তিনি কত খরচ করেছেন, কত সঞ্চয় করেছেন তা নয়। আসল সম্পদ হল সঞ্চয়, বিনিয়োগ আর সেই নিরাপত্তা যা প্রদর্শন করা যায় না। তাই সত্যিকার ধনী মানুষদেরকে সাধারণ মনে হয়। তারা চুপচাপ সম্পদ গড়েন, বাহ্যিক চাকচিক্যের পেছনে নয়। অধ্যায় 10, টাকা বাঁচান। উচ্চ আয় মানেই সম্পদ নয়। অনেকেই মিলিয়ন আয় করেও ফকির হয়ে যান, কারণ সবটাই খরচ করে ফেলেন। আসল বিষয় হল সঞ্চয়ের হার, বেতন নয়। সঞ্চয় হল আয় ও অহংকারের ব্যবধান। সঞ্চয় মানে আপনি কিনছেন নমনীয়তা আর মানসিক শান্তি। হাউসেল বলেন, সঞ্চয়ই একমাত্র অর্থনৈতিক উপাদান যা পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে। অধ্যায় 11, যুক্তিসঙ্গত যৌক্তিক। অর্থনীতিবিদেরা বলেন, যৌক্তিক বিনিয়োগকারী সর্বাধিক মুনাফা খোঁজে। কিন্তু মানুষ আবেগপ্রবণ। যেমন কম সুদের সঞ্চয় অ্যাকাউন্টে কিছু টাকা রাখা অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু সংকটে এটি মানসিক শান্তি দেয়। তাই যেটা আপনার জন্য টেকসই, সেই যুক্তিসঙ্গত সিদ্ধান্তই শ্রেয়, কেবল গাণিতিকভাবে যৌক্তিক নয়। অধ্যায় 12, চমক। বিশ্ব সবসময় বদলাচ্ছে। 1990 সালে কেউ ইন্টারনেটের উত্থান অনুমান করেনি। 2008-এর আর্থিক মন্দা বা 2020-এর মহামারী, এগুলো অপ্রত্যাশিত ছিল। ইতিহাস পেছনে তাকালে সহজ মনে হয়, কিন্তু বাস্তব সময় ছিল অনিশ্চিত। শিক্ষাটি হল, ভবিষ্যৎ অতীতের মতো চলবে ধরে নেবেন না। সবসময় চমকের জন্য প্রস্তুত থাকুন। অধ্যায় 13, ভুলের জায়গা রাখুন। যেহেতু চমক আসে, তাই নিরাপত্তার মার্জিন দরকার। বিনিয়োগকারীদের নগদ মজুত রাখা উচিত, ব্যবসার জন্য মন্দার প্রস্তুতি দরকার, ব্যক্তিকে অতিরিক্ত ঝুঁকির বাইরে থাকা দরকার। হাউসেল বলেন, সবচেয়ে বড় ভুল হয় অতিরিক্ত আত্মবিশ্বাস ও সুরক্ষার অভাবে। সবসময় কিছুটা সুযোগ রেখে চলুন। অধ্যায় 14, আপনি বদলাবেন। আজ যা চান, 10 বছর পরে তা হয়তো চাইবেন না। অনেকে ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করেন, কিন্তু সেই ভবিষ্যতের আমি আর থাকেই না। যেমন 25-এ কেউ হয়তো বড় কর্মকর্তা হতে চেয়েছিলেন, পরে পরিবারকে সময় দেওয়াকেই বেশি মূল্য দেন। লক্ষ্য বদলাবে, এটা মেনে নিন। তাই নমনীয়তা রাখুন, যাতে নিজেকে এমন জীবনে আটকে না ফেলেন যা আর চান না। অধ্যায় 15, কিছুই বিনা মূল্যে নয়। সব কিছুরই মূল্য আছে, যদিও চোখে পড়ে না। উচ্চ মুনাফার সাথে আসে অস্থিরতা, ব্যবসার বৃদ্ধির সাথে আসে নির্ঘুম রাত, ফিটনেসের সাথে আসে শৃঙ্খলা। কারো সাফল্য দেখে প্রশ্ন করুন, এর জন্য তারা কি মূল্য দিয়েছে। একই ফল চাইলে আপনাকেও সেই মূল্য দিতে প্রস্তুত থাকতে হবে। অধ্যায় 16, তুমি আর আমি। ভিন্ন মানুষের ভিন্ন লক্ষ্য থাকে। তরুণ ট্রেডার হয়তো রোমাঞ্চের জন্য ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ করে, অবসরপ্রাপ্ত ব্যক্তি নিরাপত্তার জন্য স্থিতিশীল পথে হাঁটে। দুটোই তাদের জন্য সঠিক। সমস্যা হয় যখন আপনি অন্যের লক্ষ্য অন্ধভাবে অনুকরণ করেন। তাই নিজের প্রয়োজন, সময়সীমা আর স্বস্তি ভেবে আর্থিক সিদ্ধান্ত নিন। অধ্যায় 17, নৈরাশ্যের টান। খারাপ খবর সবসময় বেশি বুদ্ধিদীপ্ত শোনায়। কেউ মন্দার ভবিষ্যৎবাণী করলে তাৎক্ষণিক মনে হয়, আশাবাদ সরল মনে হয়। কিন্তু ইতিহাস বলছে, দীর্ঘমেয়াদে আশাবাদী লাভজনক, বাজার সব সময় ওঠে। হাউসেল বলেন, নৈরাশ্য মনোযোগ কেড়ে নেয়, কিন্তু সম্পদ গড়ে আশাবাদ। অধ্যায় 18, যখন সবকিছু বিশ্বাস করবেন। উত্থান পতনের সময় মানুষ অদ্ভুত জিনিস বিশ্বাস করে। বুদ্ধুদের সময় বিনিয়োগকারীরা ভাবে দাম চিরকাল বাড়বে। মন্দায় ভাবে আর কখনো ঘুরে দাঁড়াবে না। এটাই মানুষের মনস্তত্ত্ব, ভয় আর লোভ বিচারশক্তি নষ্ট করে। সমাধান, একটু দূর থেকে দেখুন, শান্ত থাকুন, মনে রাখুন, চরম অবস্থা স্থায়ী নয়। অধ্যায় 19, সব একসাথে। এ পর্যায়ে হাউসেল সব শিক্ষা একত্র করেন। সম্পদ আসে ধৈর্য, বিনয়, সঞ্চয়, অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো এবং স্বাধীনতার দিকে মনোযোগ দেওয়া থেকে। বুদ্ধিমত্তার চেয়ে আচরণ বেশি গুরুত্বপূর্ণ। অধ্যায় 20, স্বীকারোক্তি। শেষ অধ্যায়ে হাউসেল নিজের দর্শন শেয়ার করেন। তিনি জানেন ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আরও লাভ হতে পারে,
তবু বেশিরভাগ অর্থ নিরাপদ বিনিয়োগে রাখেন। কেন? এতে তিনি শান্তিতে ঘুমাতে পারেন। এটাই বইয়ের মূল বার্তা। সেরা আর্থিক পরিকল্পনা সেই, যা আপনি দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে পারবেন। শেষ টেকঅ্যাওয়ে: অর্থে সাফল্য হল আচরণের ফল, বুদ্ধিমত্তার নয়। চক্রবৃদ্ধি ধৈর্য অসাধারণ সম্পদ। সঞ্চয় আয় নিজের যথেষ্ট নির্ধারণ করুন। স্বাধীনতা বিলাসিতা নয়, চূড়ান্ত লক্ষ্য। অপ্রত্যাশিতের জন্য প্রস্তুত থাকুন, ভুলের জায়গা রাখুন। সম্পদ লুকানো, যা খরচ হয় না সেটাই আসল। দীর্ঘমেয়াদে আশাবাদ যেতে সেরা আর্থিক পরিকল্পনা সেই, যা আপনার সাথে মানায়। এভাবেই শেষ হল দ্য সাইকোলজি অফ মানি বইয়ের 20টি শিক্ষার সারসংক্ষেপ। মনে রাখবেন, প্রতিদিন একটু একটু করে শোনা বা শেখা থেকেই জন্ম নেয় জ্ঞান। প্রতিদিন একটি বই শুনুন, আর এটিকে আপনার যাত্রার অংশ করুন। অডিওসার শোনার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আরও বইয়ের সারসংক্ষেপ ও চিরন্তন জ্ঞানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটাই অডিওসার, যেখানে গল্পগুলো আপনার আত্মাকে ছুঁয়ে যায়।